সায়র তাইয়ের জামানের কড়া গলার প্রশ্নে জবাব দেওয়ার আগে নীলিমার দিকে তাকিয়ে অবিশ্বাসের সুরে শুধালো। এই তোমার আব্বাজান? নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ালে সায়র আবার তাকালো তাইয়ের জামানের দিকে। সবুজ পাঞ্জাবি পরিহিত সিপসিপে গড়নের লম্বা চওড়া সুঠামদেহী এক সভ্য পুরুষ। চোখ মুখে কিঞ্চিত গাম্ভীর্য আর রাশভারী ভাব থাকলেও এ মোটেও সায়রের ভাবনার ধারে কাছেও নেই। সায়র তো ভেবেছিল নীলিমার আব্বাজান নিশ্চয়ই পেট মোটা, গোফলা, কুচকুচে কালো দেখতে কোনো পালোয়ান হবে হয়তো, যে সারাদিন সাদা লুঙ্গি ধরে ধরে পান চিবোয় আর একে ওকে ধরে মেরে তক্তা বানিয়ে ছেড়ে দেয়। কিন্তু এই লোকটাকে তো যথেষ্ট ভদ্রলোক মনে হচ্ছে। না, মিলল না। সায়র হতাশ, ভারী হতাশ। সেই হতাশা থেকেই সায়র মলিন মুখে অবিশ্বাসের সুরে ঠোঁট উল্টে আরো একবার প্রশ্ন করল নীলিমাকে। উনি আসলেই তোমার বাবা তো? সায়রের কথায় এবার তেলে বেগুনে জ্বলে উঠল নীলিমা। তেতো গলায় বলল, আশ্চর্য, এ আবার কেমন কথা? দেখছেন আমার আব্বাজান, তা ভুলভাল বকে যাচ্ছেন। ওই মিয়া, আমার লাগে কথা কও তুমি? আমাকে সাথে কি কাম তোমার? নীলিমার আব্বাজানের প্রশ্নে সায়র একটু গলা খাকারি দিয়ে বলল, ইয়ে মানে আঙ্কেল, পানি খেতে আসছিলাম আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো। তায়েব জামান বুঝতে পারার মতো করে হালকা মাথা নাড়িয়ে বললেন, ও, এটা আগে কইবে না? আহো তাইলে নিচে আইয়া পানি খাইয়া যাও। এরপর নীলিমাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাজান, মেহমানরে পানি দাও। নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সায়রের দিকে ঘাড় ঘুরিয়ে গলা খাদে নামিয়ে বলল। আসুন। নিচে গিয়ে সায়র সবার আগেই নীলিমার রুমে প্রবেশ করে। পুরো রুমটা গার্লি জিনিসপত্র দিয়ে ভরা। চারিদিকে চোখ বুলিয়ে সায়র বুঝতে পারে নীলিমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক। তার চেয়েও বেশি গোছানো আর পরিপাটি ওর রুম। ছবি আঁকার ক্যানভাস রয়েছে এই রুমের এক কোণে, যেখানে সূর্যাস্তের অর্ধেক পেইন্টিং এখনো অসম্পন্ন। অসম্পন্ন ক্যানভাস দেখে সায়রের বোধগম্য হলো দেওয়াল জোড়া পেট্রেটগুলো তাহলে নীলিমার নিজের হাতেই আঁকা। মেয়েটা আসলেই ট্যালেন্টেড। এই পর্যায়ে এসে নীলিমাকে সূর্যের সঙ্গেই তুলনা করে বসলো সায়র। মনে মনে হাজারটা বাহবা দিয়ে বলল, যেমন তেজ তেমন তার গুণ। কিন্তু নীলিমার আম্মা কোথায়? সায়রের মাথায় প্রশ্নটা আসতেই রুমে প্রবেশ করে নীলিমা। হাতে ছোট্ট ট্রে, তাতে এক বাটি ক্ষীর আর এক গ্লাস পানি। নীলিমার সামনে এসে দাঁড়ালে সায়র পানির গ্লাসটা নিতে নিতে বলল। ক্ষীর কে বানিয়েছে? নীলিমা থমথমে মুখে উত্তর দিল। আমি। তৎক্ষণাৎ পানির গ্লাস রেখে ক্ষীরের বাটিতে হাত দিল সায়র। নীলিমা চেয়ে আছে এক ধ্যানে। সায়র গপাগপ করে ক্ষীর খেতে খেতে মৃদু হেসে বলে, আমার লাইফের বেস্ট ক্ষীর এটা। এবার নীলিমাও ঠোঁট কামড়ে সামান্য হাসল, যা সায়রের দৃশ্যগত হওয়ার আগেই আবার উবে গেল। সায়র খেতে খেতে আবারও প্রশ্ন করে বলল। আচ্ছা, শাশুড়ি আম্মা না মানে তোমার আম্মা কোথায়? নীলিমা কোনরূপ দুঃখ প্রকাশ না করেই স্বাভাবিকভাবে বলল, আম্মা নেই আমার। ছোট ভাইয়ের জন্মের সময়ই আম্মা দুনিয়া ত্যাগ করে। তারপর থেকে আমি, আব্বা আর নয়ন মিলেই আমাদের পরিবার। ওই জন্যই তো আমি দূরে কোথাও। নীলিমা মাঝপথেই কি ভেবে যেন থেমে গেল। সায়রকে আশ্বস্ত করে বলল। হ্যাঁ বলো। নীলিমা পুনরায় বলতে আরম্ভ করে, ওই জন্যই আব্বার ভাইকে ছেড়ে আমি দূরে কোথাও যেতে পারবো না। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই মহল্লারই। এত কাছাকাছি দেখেই বিয়ের প্রস্তাব আর না করিনি। হয়েছে থাক, বিয়ের পরে এত বাপের বাড়ি নিয়ে ভাবলে হয় না। দরকার পড়লে তোমার 14 গোষ্ঠী আমেরিকা নিয়ে যাব। কি? ক্ষীরের বাটিটা ঠাস করে ট্রেতে রেখে কথাগুলো বলল সায়র। অতঃপর ঢকঢক করে গ্লাসের পানিটুকু শেষ করে উঠে দাঁড়িয়ে নীলিমাকে শুধালো। তোমার আব্বাজান কোথায়? নীলিমা আঙুল উঁচিয়ে বসার ঘরের দিকে দেখিয়ে দিলে সায়র বড় বড় পা ফেলে তাইয়ের জামানের সামনে গিয়ে দাঁড়ায়। তাইয়ের জামান তখন পেপার পড়ায় ভীষণ মনোযোগী। সায়র তার হাত থেকে ছো মেরে পেপারটা টেনে নিয়ে পাশের টি টেবিলে রেখে পায়ে হাত দিয়ে সালাম করতে করতে মনে মনে বলল, খুব শীঘ্রই আপনাকে বড়সড় একটা ঝটকা দিতে যাচ্ছি আব্বাজান। আশা করি আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করবেন। আমিন।
দিনের শেষ প্রহরে প্রকৃতি জুড়ে সন্ধ্যা নামার হাতছানি। অদূরের পাখিরা ডানা ঝাপটে ঘরে ফেরার সুর তুলেছে। সারাদিন উত্তাপ ছড়িয়ে বেড়ানো তেজস্ক্রিয় সূর্যটাও মেঘের আড়ালে গা ঢাকা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে পশ্চিম আকাশে। সেথায় এখন কাদামাটির ন্যায় লেপ্টে আছে সিঁদুর রঙা এক ফালি নিয়ন আলোর ছটা। আর তো কিছুক্ষণ, তারপরেই নিকোষ আধারে তলিয়ে যাবে ধরণী। সন্ধ্যার আয়োজনটা আজ কৃতিক কুঞ্জে বেশ ঘটা করেই পালন করা হচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথে ডাইনিং টেবিল ভরে উঠেছে নানান রকম সুস্বাদু নাস্তার বহরে। অর্ণব, এলিশা, তার ক্যাথলিন সেখানে বসে বসে পকোড়া চিবোচ্ছে। অরু আর সায়রও উপস্থিত, তবে ওদের মনটা ভালো নেই। নীল আকাশের ভারী মেঘের ঘন ঘটার মতোই কালো হয়ে আছে ওদের মুখশ্রী। অরু মুখটা মলিন করে সেই তখন থেকে শূন্য চোখে গালে হাত দিয়ে বসে আছে দেখে এলিশা খেতে খেতে শুধালো, এই মেয়ে, কি হয়েছে তোমার? মুখ কালো কেন? নিশ্চয়ই জেকে কিছু বলেছে। অরু জোরপূর্বক হেসে জানালো, তেমন কিছু নয় আপু। আসলে আপাকে খুব মিস করছি। সব সময় সব পরিস্থিতিতে একসাথে ছিলাম আমরা দুই বোন, অথচ এখন দেখো আজ 3 দিন হয়ে গেল আপা শ্বশুরবাড়িতে পড়ে আছে। মনে মনে বলল, তোমাদের যে কে আর কই বা বলবে, সে তো আমার সাথে কথাই বলে না সেই বিয়ের দিন থেকে। অরুর কথায় ভারী দীর্ঘশ্বাস ছেড়ে এলিশা করুণ স্বরে বলে, তা ঠিক বলেছো, অনুকে তো আমরাও মিস করছি। তার উপর বউ ভাতের দিন, আমরা গেলেও জেকে তো তোমাকে যেতেই দিল না। আর বউ ভাতের দিনের কথা মনে পড়তেই আরো এক দফা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অরুর চিত্ত চিরে। সেদিন শুধু শুধু কৃতিক ওকে যেতে দিল না। বউ ভাতের দিন অনুর কাছে যেতে না দেওয়ায় দুঃখটা মাথা চাড়া দিয়ে উঠতেই অরু ডুব দিল সেদিনের ঘটনায়। একে একে মনে পড়তে লাগলো কৃতিকের বিরক্তিকর কর্মকাণ্ডগুলো। বউ ভাতের আয়োজনে সামিল হতে একে একে কৃতিক কুঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে যেতে লাগলো অতিথিদের গাড়ির বহর। একেবারে শেষে যে গাড়িটা পড়ে রইল সেটাতে আপাতত ওঠার প্রস্তুতি নিচ্ছিল সায়র, অর্ণব, এলিশা, ক্যাথলিন আর অরু। কালকের কাহিনীর পরে অরুর যে বউ ভাতে যাওয়ার খুব ইচ্ছে তেমনটা নয়, কিন্তু সবার জোরাজুরি আর অনুকে এক নজর দেখার স্পৃহার দরুন নিজেকে আর দমিয়ে রাখতে পারল না অরু। না গেলে নিশ্চয়ই আপা মন খারাপ করবে। সেই ভেবেই আপার মন খারাপকে নিষ্ক্রিয় করে দিতে অগত্যা রেডি হয়ে অরু ও বেরিয়ে পড়লো সবার সাথে। সায়র ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করতে করতে পেছনে তাকিয়ে বলল, সবাই এসেছে তো? অরু তখনও ওঠেনি। ভারী সুতোর কাজ করা ফুল স্লিভ, ফুল নেক গাউনটা সামলে আস্তে ধীরে উঠতে যাবে ঠিক তখনই পিছন থেকে কেউ একজন বলে, তোরা চলে যা, ও যাবে না। আগন্তুকের কথায় অরু বিস্ফোরিত নয়নে পেছনে চেয়ে দেখল বাসায় পরার সফেদ রঙা ওভার সাইজ টি শার্ট আর ওভার সাইজ খাকি ট্রাউজার পরে এলোমেলো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। এক হাত পকেটে গুজে অন্য হাতে ধরে রেখেছে আইপ্যাড আর হেডফোন। নির্ঘাত ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছিল। চোখ ছোট করে ভাবছে অরু, মনে মনে বলছে, সারাদিন হেডফোন লাগিয়ে এসব শুনবে আর আমার উপর ভুলভাল এক্সপেরিমেন্ট প্রয়োগ করবে। খারুস লোক একটা। সে যাই হোক, কিন্তু এখনই উনি কি বলল? অরুর ভাবনার সুতো ছিঁড়ল এলিশার রুদ্ধ আওয়াজে। ও কৃতিকের কথার পাশে খেকিয়ে উঠে বলল, যাবে না মানে? আমরা সবাই যাচ্ছি, তাহলে ওরু কেন যাবে না? কৃতিক শান্ত স্বরে বলল, কারণ আমি যাচ্ছি না, আমার অনেক কাজ আছে পেন্ডিং। এবার সায়র গলা উঁচিয়ে বলল, তোর কাজ তুই কর গিয়ে, ওকে কেন যেতে দিবি না? সায়রকে তীক্ষ্ণ চোখে ভর্ৎস করে দিয়ে কৃতিক সবার উদ্দেশ্যে বলে, আমি যেহেতু যাচ্ছি না, সেহেতু আমার বইয়েরও যাওয়া হচ্ছে না। তাছাড়া আমার ওর সাথে দরকারি কাজ আছে, ইটস ভেরি পার্সোনাল। কৃতিকের এহেন ঘুরানো পেঁচানো কথায় কেউ আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস দেখালো না। আবার প্রশ্ন করতে গেলে সবার সামনে কি জানি কি ঠাস করে উত্তর দিয়ে বসে, তখন আবার মান সম্মানের প্রশ্ন। তার চেয়ে ইজ্জত বাঁচিয়ে চলে যাওয়াই উত্তম। যার বউ তার কাছেই বরং থাকুক। অরুর কোনো মতামত না নিয়েই সবাই চোখের পলকে হুশ করে বেরিয়ে গেল। চলতি গাড়িটার দিকে নিষ্প্রভ চোখে চেয়ে থেকে ভারাক্রান্ত আওয়াজে অরু বলে ওঠে, এটা কি হলো? আপা তো রাগ করবে। এটা কি করলেন আপনি? অরুর দুঃখের বিলাপ কৃতিকের কান অবধি পৌঁছেছে বলে মনে হচ্ছে না।
উল্টে ও অরুর কবজি চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল দোতলায় নিজের রুমে। পুরো কৃতিক কুঞ্জ খালি পড়ে আছে, একটা সার্ভেন্ট অব্দি অবশিষ্ট নেই। সবাই রওনা করছে বউ ভাতের অনুষ্ঠানে। বাড়িতে রয়ে গিয়েছে শুধু কৃতিক আর অরু। এত বড় বাড়িটা হুট করে ফাঁকা হয়ে যাওয়ায় অরুর গা ছমছম করছে। তার উপর কৃতিক এমন টানা হেঁচড়ে করছে দেখে অরুর এবার সত্যি ভয়ে গা শিউরে উঠল। ও নিজের সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা চালিয়ে কাইকুই করে বলে ওঠে, ছাড়ুন না, লাগছে আমার। কৃতিক রুমে এনে দরজায় সিটকিনি লাগিয়ে তবেই অরুর হাত ছাড়ল। অরু দম নিল না, ব্যথাতুর হাতটা অন্য হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, কি হয়েছে, যেতে দিলেন না কেন? কৃতিক নিজের এক ভুরু উঁচিয়ে বলল, কালকের ঘটনার পরও আমার কাছে কৈফিয়ত চাইতে আত্মা কাঁপছে না। অরুর মেজাজটা বিগড়ে আছে। একে তো আপার সাথে দেখা হওয়ার সুযোগটা মাটি, তার উপর কৃতিকের এমন জোর জবরদস্তি। আর এই মুহূর্তে বিগড়ানো মেজাজটাকে সামলে নেওয়ার কোনো ইচ্ছেও নেই ওর। অগত্যা নিজের নাকটা শিকই তুলে ঝাঁঝিয়ে উঠে অরু বলে, না, কাঁদছে না, কারণ আপনি আমার স্বামী। স্বামীর সাথে কথা বলতে কারো আত্মা কাঁপে শুনেছেন কখনো? কৃতিক বুঝলো ওর দুর্বলতাটা অরু ভালো মতোই রপ্ত করেছে। কিভাবে কথা এগোলে কৃতিক দমে যাবে সেটা অরু শিখে গিয়েছে। তাই ওর সাথে তর্কে না গিয়ে কৃতিক কথা ঘুরিয়ে গম্ভীর মুখে বলল, এসব হাবিজাবি পোশাক এক্ষুনি চেঞ্জ কর, রাগ লাগছে আমার। অরু তক্ত গলায় বলল, চেঞ্জ করার জন্য হলেও তো রুমে যেতে হবে, যেতে দিন। না, এখানেই কর। কি? অরুর হতবিহ্বল মুখের পানে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য কৃতিকের ঠোঁটের আগায় খেলে গেল এক চিলতে কপট হাসি। এই ভীত হরিণীটাকে ভড়কে দিতে ওর বেশ লাগে। কিন্তু পরক্ষণেই গতকাল অমিত অরুকে স্পর্শ করেছে, সেই দৃশ্যটা মানসপটে ভেসে উঠতেই সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত হয়ে এলো কৃতিকের। ও কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চুলের পেছন থেকে অরুর সরু ঘাড়টা চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে গাঢ় গলায় বলে, উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ কর। আমি তোকে আদর শখ করার জন্য ড্রেস চেঞ্জ করতে পারিনি। অবশ্য আমার আদর তো ডিজার্ভই করিস না। কথা শেষ করে অরুকে নিজের থেকে দূরে সরিয়ে দিল কৃতিক। কৃতিক প্রচণ্ড রাগে বোম হয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে অরু নিচু স্বরে বলল, এখানে পরবোটা কি? জামা কাপড় তো সব রুমে। কৃতিক স্টাডি টেবিলে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে বলল, ক্লজেটে অনেকগুলো ওভারসাইজ টি শার্ট আছে, যেটা ইচ্ছে পর। তৎক্ষণাৎ অরু চোখ পাকিয়ে বলে ওঠে, আপনি কি পাগল? এটা আপনার ক্যালিফোর্নিয়ার বাড়ি নয় যে চাইলে আমি আপনার হাঁটু সমান টি শার্ট পরে ঘুরে বেড়াবো। এটা কৃত্তিক কুঞ্জ, বাংলাদেশের কৃত্তিক কুঞ্জ। কৃতিক ল্যাপটপ স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখেই জবাব দিল, বাইরেতে কেউ নেই, যা বলছি চুপচাপ তাই কর। অরু জানে কৃতিকের জিদের কাছে ওর হার মানতেই হবে, তাই অযথা কথা বাড়িয়ে নিজের সময় আর এনার্জি খরচ করলো না ও আর। ক্লোজেট খুলে বড় দেখে একটা সাদা টি শার্ট নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। অরু যখন বেরিয়ে এলো তখনও কৃতিক আগের ন্যায় স্টাডি টেবিলেই বসে আছে। অরুর পায়ের আওয়াজে এক ঝলক ওর দিকে তাকিয়ে কৃতিক বলে, তুই কি প্ল্যান করে আমার সাথে ম্যাচিং কালারের টি শার্ট পরেছিস? এসব প্ল্যান করে থাকলে ভুল করছিস। তোর অন্যের কোনো ক্ষমা নেই। এখন তারই না থেকে চুপচাপ পড়তে বস। কৃতিকের শেষ কথায় অরু যেন আকাশ থেকে পাতালে পড়ল। কপালে বিরক্তির 101টা ভাঁজ টেনে নাকটা চুড়োয় তুলে অরু বলল, পড়তে বসবো মানে? কৃতিক নির্লিপ্ত গলায় বলে, এতে এত অবাক হওয়ার কি আছে? আমি ছিলাম না বলে পড়াশোনায় 12টা বাজিয়েছিস। এখন থেকে এসব একাডেমি যাওয়া বন্ধ। অমিতের মতো নেভলিস্ট হওয়ার ভূত মাথা থেকে ছেড়ে ফেল। অমিত কিংবা ওর পেশে সব কিছু থেকে 100 হাত দূরে থাকবি তুই। আমি ক্লিয়ার? এখন পড়তে আয়। আজকে লেসনের উপর কিছু অ্যাসাইনমেন্ট দেবো তোকে। কাম হিয়ার। অরু নির্লিপ্ত মুখে এগিয়ে এসে চেয়ারে বসে পড়লে কৃতিক ওর সামনে ল্যাপটপ এগিয়ে দিয়ে নিজে লেকচার শুরু করে। সময় নিয়ে একে একে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অরুকে বোঝায়। কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটাও বারবার জিজ্ঞেস করে। এভাবে লেসন দিতে দিতে কয়েক ঘন্টা অতিবাহিত হলে কৃতিক অরুকে কিছু শর্ট কোশ্চেন সলভ করতে দিয়ে নিজে পুনরায় ল্যাপটপে মনোযোগী হয়। কৃতিক অন্যদিকে খেয়াল দিয়েছে। সেটা বোধগম্য হতেই অরু এগিয়ে এসে কৃতিকের সামনের চেয়ারটাতে বসে ওর দিকে ঝুঁকে কিছু বলতে যাবে,
তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে কৃতিক বলে, খবরদার, একদম কাছে আসবে না আমার। যা বলার দূর থেকে বল। অরু দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে মুখ কাচুমাচু করে বলল, দেখুন, আমার ইকোনমিক্স পড়তে একটুও ভালো লাগে না, সত্যি বলছি। আমি বাংলা সাহিত্য পড়তে চাই। অরুর কথাটা বোধহয় মোটেই ভালো লাগেনি কৃতিকের। ও নিজের হাতে থাকা পেপার ওয়েটটা মুঠিতে নিয়ে চোয়াল শক্ত করে বলে, তুই বলতে চাইছিস আমার সাবজেক্ট নয়, বরং অমিতের সাবজেক্ট তোর ভালো লাগে, তাই তো? অরু তড়িৎ গতিতে না সূচক মাথা নাড়িয়ে উদ্বিগ্ন গলায় বলে, না না, তেমন কিছু নয়, আপনি ভুল বুঝছেন। কিন্তু ইকোনমিক্স। হয়েছে, আর বলতে হবে না। এটুকুতে অনেক ধরে গেছে আমার প্রতি। সারা জীবন থাকলে নিশ্চয়ই বিরক্ত হয়ে যাবে। কৃতিকের কথায় অরু বারবার না সূচক মাথা নাড়ায়, কিন্তু কৃতিকের জিদ তো কুণ্ডলি পাকিয়ে বেড়েই চলেছে। ও এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে অরু ওর সাবজেক্ট রিজেক্ট করে অমিতের সাবজেক্ট পড়তে চাইছে। হাউ ডিয়ার শি! কৃতিক মেজাজ হারিয়ে অরুকে তৎক্ষণাৎ রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। কৃতিকের এমন হুটহাট রেগে যাওয়াতে এই মুহূর্তে অরু নিজেও বেশ বিরক্ত। তাই ওকে আর আগ বাড়িয়ে ডাকতে গেল না অরু। চুপচাপ হাঁটু সমান টি শার্টটাকে আর একটু টেনে টুনে নিচে নামিয়ে লম্বা চুলগুলো চুরি করে বাঁধতে বাঁধতে এগিয়ে গেল নিজের রুমের দিকে। আড়মোড়া ভেঙে অরু যখন ঘুম থেকে জাগে তখন সূর্য মাঝ আকাশে। জানালা গলিয়ে দুপুর বেলার তির্যক সূর্যরশ্মি এসে শরীর আঁচড়ে পড়তেই চোখ মুখ কুঁচকে গেল অরুণ। সেই যে তখন কৃতিকের রুম থেকে ফিরে শুয়েছিল, তারপর কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছে তার টের পায়নি ওরও। যখন টের পেল তখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। কৃতিক আশেপাশে কোথাও নেই, তবুও কৃতিকের মাস্কি সুবাসটা চারিদিকে ভুরভুর করছে। কোথা থেকে ভেসে আসছে এই সুঘ্রাণ তার উৎস খুঁজতে গিয়েই অরুর খেয়াল হলো ও কৃতিকের টি শার্ট পরে আছে। পরক্ষণে নিজের শরীরের দিকে তাকিয়ে মুচকি হাসে অরু। কেন যেন এই টি শার্টটা পরে মনে হচ্ছে কৃতিক ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর এই গন্ধটা ভাবতে ভাবতে গলার কাছ থেকে টি শার্টটা টেনে নাকে ছোয়ালো অরু। এটা বোধহয় আজকাল পরেছে কৃতিক, ওই জন্যই এত সুন্দর ম্যানলি সুঘ্রাণ বেরোচ্ছে। সিগারেট, আফটার শেভ, স্যান্ডালউড পারফিউম, শুকিয়ে যাওয়া ঘাম সবটা মিলেমিশে এক অকৃত্রিম নেশাতুর প্রভাব বিস্তার করে অরুর মস্তিষ্কের নিউরনে নিউরনে। হৃদ মাঝারে কৃতিকের জন্য পাগল পারা অনুভূতির জোয়ার উগড়ে দিতে অরুর বোধহয় এতটুকুই যথেষ্ট। অষ্টাদশীর প্রথম প্রেম বলে কথা, আবেগ তো টইটুম্বুর হবেই। অরু এসব ভেবে ভেবে আর সময় নষ্ট করে না, কারণ কৃতিকের কথা ভাবতে বসলে ওর দিন পেরিয়ে রাত ঘনাবে, তবুও এই মানুষটাকে ভালোবাসার কোনো কারণ মাথায় আসবে না ওর। এমন ছন্ন ছাড়া বদমেজাজি মানুষকে কেউ ভালোবাসবে অরু ছাড়া? প্রকট গর্ববোধে মনে মনে নিজেই নিজের পিঠ চাপড়াল অরু। তারপর জামা কাপড় পাল্টে নিচে গিয়ে যোগান দিতে বসলো দুপুরের খাবারের। বউকে রান্না করে নিজ হাতে খাওয়ানোর মতো হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরুষ কৃতিক নয়। হয়তো নিজেও অরুর সাথে জিদ দেখিয়ে না খেয়ে বসে বসে কাজ করছে, তাই অরুই দ্রুত হাত চালিয়ে ভাত ডাল রান্না করলো, ফ্রিজের লেফট ওভার তরকারিগুলো গরম করলো, আর সাথে কৃতিকের জন্য মিক্সড স্যালাড বানালো। সবকিছু তৈরি করে অরু খাবার দাবার সব ডাইনিংয়ে সাজিয়ে নিচতলা থেকে টেলিফোন করলো কৃতিকের নাম্বারে। কৃতিক ফোন তুলে রুদ্ধ আওয়াজে বলল, কি চাই? অরু কিছুটা কপটতা অবলম্বন করে নাক টেনে ফুপিয়ে উঠে বলল, আমার হাত কেটে গিয়েছে, অনেক রক্ত পড়ছে, আপনি তাড়াতাড়ি নিচে আসুন। অরুর বলতে দেরি হলো, কৃতিকের ধড় পড়িয়ে নিচে নেমে আসতে দেরি হলো না। এমনকি তাড়াহুড়োই পায়ের স্লিপারটাও পরেনিও। খালি পায়ে দৌড়ে এসে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে কৃতিক উদ্বিগ্ন স্বরে বলে, কি হয়েছে বেবি? কোথায় লেগেছে? আমি ঠিক আছি, কোথাও লাগেনি। অরুর মিটিমিটি হাসি আর কথাটা বোধগম্য হতেই কৃতিকের মেলান হয়ে যাওয়া সুপ্ত রাগটা পুনরায় ভলভলিয়ে উঠে মস্তিষ্ক জুড়ে। ও তৎক্ষণাৎ বাজ পাখির ন্যায় ছো মেরে অরুর গলাটা হালকা চেপে ধরে আগুন চোখে তাকিয়ে বলে, আমার সঙ্গে এই ধরনের মস্করা করার সাহস কোথায় পেলে তুই? তুই জানিস একটুর জন্য আমার হার্টবিট স্টপ হয়ে গিয়েছিল। আমি কয়েক সেকেন্ড আগে এটা ভেবে দিশার হয়ে যাচ্ছিলাম যে কতখানি কেটে গেল তোর। কাটা জায়গা থেকে ঠিক কতটা রক্ত ঝরছে, আর তুই কিনা আমার সাথে এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে মস্করা করছিস।
হাউ ডেয়ার ইউ অরু, অনেক সাহস বেড়ে গেছে তোর। কৃতিকের বরফ কেটে ফেলার মতো ধারালো কথায় শুষ্ক ঢোক গিলল অরু। কোনো মতে সাহস জুগিয়ে মিনমিনিয়ে বলল, খেতে ডাকলে তো জীবনে আসতেন না, তাই এভাবে ডেকেছি। অরুর কথায় কৃতিক এবার আরো রেগে গেল। রাগে ফুসফুস করে বলে উঠল, আমার দুর্বলতা নিয়ে টানাটানি করা বন্ধ কর। আই হেট বিট্রে। কথা শেষ করতেই খাবার টেবিলে চোখ আটকে গেল কৃতিকের। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ ওরা দুজনার একজনও কিছু খায়নি এখনো। অরু অভুক্ত সেটা মাথায় আসতেই অরুর গলাটা ছেড়ে দিয়ে ওকে নিয়ে বেসিনে চলে যায় কৃতিক। অতপর অরুর ঘর্মাক্ত মুখে পানির ঝাপটা দিয়ে নরম স্বরে বলে, আর কখন আমার মস্করা করিস না হার্টবিট। আমাকে মারাতে তো নিজেকে নিয়ে মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। সময় হলে আমি নিচে মেনে যাব। তোকে ছেড়ে কোথায় যাব আমি, বল? তুই ছাড়া কেই বা আছে আমার? সেদিনের কথাগুলো ভেবে আরেক দফা দীর্ঘশ্বাস ছাড়ল অরু। কৃতিক তখন কথা দিয়েছিল মেনে যাবে, আর রাগ করে থাকবে না। কিন্তু কিসের কি? এখনো অরুর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না কৃতিক। যেটুকু বলে সেটাও ধমকের সুরে। সত্যি বলতে অরু শুধুমাত্র অনুকে নয়, কৃতিককেও মিস করছে। ওর ভালোবাসাগুলো ভীষণ মিস করছে অরু। অর্ণব অরুর মলিন মুখের দিক থেকে চোখ সরিয়ে সায়রের দিকে চাইল। সায়রেরও একই হাল। কয়েক সেকেন্ড অন্তর অন্তর খালি ফুসফাস দীর্ঘশ্বাস ছাড়ছে ছেলেটা। অর্ণব পাকোড়া ভর্তি মুখ নিয়ে সায়রের দিকে ভ্রুক্ষেপ করে অস্পষ্ট আওয়াজে শুধালো, অরুর না হয় অনুর জন্য মন খারাপ। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, এখন দুই বোন দুই বাড়িতে। কিন্তু তোর কি হয়েছে? তোর ভারী নিঃশ্বাসের আওয়াজে তো উপরওয়ালার মন গলে যাবে মনে হচ্ছে। অর্ণবের কথার পাশে সায়র বুক ভার করা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে তার আগেই হুড়মুড় করে সদর দরজা ঠেলে অন্দরমহলে প্রবেশ করে কৃতিক আর আজমের শেখ। ওদের পেছন পেছন প্রত্যয়ও এসেছে। তাদের সবার বেশভূষা আর হাতের ফাইলপত্র দেখে মনে হচ্ছে মাত্রই অফিস থেকে ফিরল তারা। তবে আজমেরি শেখ আর কৃতিক দুজনারই চোখ মুখ গম্ভীর হয়ে আছে। দুজনার তীক্ষ্ণ চোখ দেখে মনে হচ্ছে পারছে না দুজন দুজনকে কাঁচা গিলে খেতে। আর ওদের মধ্যে চাপা পড়ে প্রত্যয় অসহায়ের মতো শুধু এদিক ওদিক তাকাচ্ছে। ভেতরে প্রবেশ করে দুজন দুজনার চোখের দিকে কঠিন দৃষ্টিপাত করে। দুজনেই বড় বড় পা ফেলে দুই দিকের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে চলে গেল তারা। নিজের মা আর স্বামীর এমন স্নায়ুযুদ্ধ দেখে অরু হকচকিয়ে ওঠে। সহসা দৌড়ে এসে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে প্রত্যয় ভাই, সব ঠিক আছে তো? প্রত্যয় বিরক্তিতে চিড়বিড়িয়ে ওঠে। তেতো গলায় বলল, এই যে অরু, তোমার মা আর তোমার বরকে সামলাও। প্রতিদিন মিটিংয়ে তারা টেন্ডার নিয়ে একজন আরেকজনের পিছনে লেগেই থাকে। জামাই শাশুড়ি যদি একটু হলে একজন আরেকজনের পেছনে লেগে যায়, তাহলে অন্য শেয়ার হোল্ডাররা কি করবে শুনি? মাঝখান থেকে আমি বেচারা সবকিছু সামলাতে সামলাতে টেনশনে ভর্তা হয়ে যাচ্ছি। এতে টেনশনে আমি যদি অ্যাটাক ফ্যাটাক করে বসি, তাহলে তোমার আপার কি হবে বলো তো? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সত্যি তো, প্রত্যয় ভাইয়া এই বয়সে পটল তুললে আপার কি হবে? তার উপর আপা যদি শুনে প্রত্যয় ভাইয়ার মৃত্যুর পেছনে একমাত্র দায়ী তার ছোট বোনের একমাত্র স্বামী জায়ান কৃতিক চৌধুরী, তাহলে তো সব সম্পর্ক শেষ। কি ভাবছো? প্রত্যয়ের ডাকে ভ্রম কেটে গেল অরুর। ও তৎক্ষণাৎ সাবধানে প্রশ্ন ছুড়ে বলল, পায়ের কি হয়েছে? প্রত্যয় বলল, শেয়ার হোল্ডারদের দুটো টেন্ডারই কৃতিক ভাই পেয়েছে। নতুন জয়েন করে একই সাথে দুটো টেন্ডার পাওয়া মুখের কথা নয় ওরও, অনেক খাটুনির কাজ। কৃতিক ভাই কষ্ট করেছে, দিনরাত খেটেছে, কিন্তু মা এটাকে পজিটিভলি নিচ্ছে না। টেন্ডারগুলো যাতে হাতছাড়া না হয় সেজন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন মা, যা পরবর্তীতে কৃতিক ভাইয়ের কানেও চলে এসেছে। ওই জন্যই আর কি। অরুকে আর খুলে বলতে হলো না, ও যা বোঝার বুঝে গিয়েছে। ব্যক্তিগত জিদ এখন কোম্পানির কাজকর্মেও প্রকাশ পাচ্ছে। আজকাল এসবের জন্য অরুর নিজেকেই সবচেয়ে বেশি অপরাধী মনে হয়। কেন যে ভালোবাসতে গেল জায়ান কৃতিককে? আচ্ছা, অরু না ভালোবাসলে জায়ান কৃতিক কি ওকে ছেড়ে দিত? ভাবছে অরু। অরুর ভাবনার ছেদ ঘটে উপরতলা থেকে কৃতিকের ডাকে। বেবি, এক গ্লাস ঠান্ডা পানি। অরু উপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আজ প্রায় 3 দিন পর কৃতিক আবারও ডাকছে অরুকে, যার ফলে বুকের ভেতরটাতে শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল। একটু আগের সন্দেহ, দোটানা সবকিছু মুহূর্তেই হাওয়ায় উবে গেল। পাশে এসে জড়ো হলো একরাশ স্বস্তি আর ব্যাকুলতা। কৃতিক ডাকছে, তার মানে রাগ পড়েছে। কথাটা ভেবেই অরু আর অপেক্ষা না করে
পানি নিয়ে সোজা চলে যায় উপরের ঘরে। তবে রুমে এসে কৃতিককে পায় না অরু। ওয়াশরুম থেকে পানির কলকল আওয়াজ বেরোচ্ছে, মনে হয় শাওয়ার নিচ্ছে কৃতিক। তাই বেড সাইড টেবিলে পানির গ্লাসটা রেখে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় ও। সেই যে সন্ধ্যাবেলাতে একটুখানি চোখের দেখা হলো, তারপর আর কোনো খোঁজ নেই কৃতিকে। এখন মাঝরাত, মেঘের চাদরে ঢাকা পড়েছে শুক্লপক্ষের চাঁদ। বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। মাও সন্ধ্যাবেলাতে দরজায় খিল দিয়েছে, মামিরাও ঘুমাচ্ছে। এলিসা, ক্যাথলিনও ঘুমে বিভোর। ঘুম নেই শুধু অরুর দু চোখে। ও কতক্ষণ পানি খাওয়ার ছলে নিচে আসছে, তো কতক্ষণ করিডোরে উকি ঝুঁকে দিচ্ছে। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এত রাতে কোথায় যেতে পারে মানুষটা? অবশেষে অরুর অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 2:30 নাগাদ বাড়িতে ফিরে কৃতিক। কৃতিক ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাগ, অভিমান সমস্তটা ভুলে গিয়ে এক ছুটে নিচে চলে আসে অরু। নিচে এসে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়াতেই কৃতিক শান্ত গলায় বলে, ঘুমাসনি? কোথায় গিয়েছিলেন আপনি? অরুর প্রশ্নে কৃতিক বাধ্য স্বামীর মতো জবাব দিল। বিয়ের আসর থেকে মেয়ে ভাগিয়ে আনতে। কৃতিকের এহেন কথায় অরুর দুনিয়া দুলে উঠল। ও তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ে দু হাতে কৃতিকের ডেনিম শার্টের কলারটা খামচে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ঘরে বউ থাকা শর্ত একটা মেয়ে ভাগিয়ে আনতে লজ্জা করে না আপনার? একটু মনোমালিন্য ঝগড়াঝাটি হয়েছে বলে আপনি এমন একটা কাজ করবেন? নাকি এখন আর আমাকে ভালো লাগে না? আমার মাঝে কি অনুপস্থিত যা ওই মেয়ের মধ্যে আছে? কেন করলেন এটা? জীবন দিয়ে দিব, তবু আপনার ভাগ আমি কাউকে দিব না। জায়ান কৃতিক শুধু আমার। কই সেই হতচ্ছাড়ি? ওকে আজ আমি ঝাঁটা দিয়ে পিটিয়ে বিদায় করব। অরুর এসব কান্নাকাটি আর আহাজারিতে বিরক্ত হয়ে শেষমেশ ওকে একটা রাম ধমক দিল কৃতিক। জাস্ট স্টপ ইট অরু। সে তখন থেকেই বলেই যাচ্ছিস। আমাকে এক্সপ্লেন করার সুযোগটা দিয়েছিস? কিভাবে বলবো আমি? কৃতিকের ধমকে কেঁপে উঠল অরু। পরবর্তীতে দ্বিতীয় আর একটা কথাও মুখ থেকে বের করার সাহস দেখাল না আর। শুধু চুপচাপ মাথা নুইয়ে চোখের পানি ফেলছিল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে মানানোর মতো করে বলল, আমি আমার জন্য মেয়ে ভাগাতে চাইনি বেব। তাহলে কৃতিকের আর কষ্ট করে অরুর প্রশ্নের উত্তর দিতে হলো না। তার আগেই ওর পিছনে উপস্থিত হলো আরও দুজন ব্যক্তি। অরু কৃতিকের থেকে একটুখানি সরে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখতে পায় সায়র আর নীলিমা হাত ধরে দাঁড়িয়ে আছে। নীলিমার পরনে লাল টুকটুকে বিয়ের শাড়ি, চোখ দুটো অশ্রুসিক্ত। ওর লাল লাল চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কেঁদেছে। অরু নীলিমার দিকে এগিয়ে গিয়ে হতবাক হয়ে বলল, কি হয়েছে নীলিমার? ওদের পরপরই অর্ণব আর এলিসা ভেতরে প্রবেশ করতে করতে হাসি মুখে বলল, বিয়ে হয়েছে আমাদের শায়রের সাথে। নীলিমা কেঁদে উঠল তৎক্ষণাৎ। আব্বাজান, সায়র হতবাক হয়ে ওর ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে বলল, এখনো আব্বাজান করবে? পালিয়ে এসেছি তো আমরা। ওদের কারোর কথার আগামাথা বুঝতে না পেরে ওরু একই সাথে অনেকগুলো প্রশ্ন ছুড়ে বলে, এলিসা আপু, তুমি না ঘরে ছিলে? আর নীলিমার তো আজ আখ হওয়ার কথা ছিল। তাহলে শায়র ভাইয়া? অরুর সকল প্রশ্নকে অগ্রাহ্য করে ওর হাতটা টেনে কৃতিক বলে, সব প্রশ্ন কাল করতে পারবে, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। তাছাড়া ওদেরকেও সকাল সকাল ইন্ডিয়ার ফ্লাইট ধরতে হবে। চল এবার। অরুর মাথাটা এমনিতেই ঘুরঘুর করছে, চোখের সামনে সবকিছু জটলা পাকিয়ে আছে। আর কৃতিক কিনা ঘুমাবে? এমন একটা ঘটনার পরে আদৌ ঘুম পায় কারো? আশ্চর্য। অরু তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, আপনার ঘুম পেলে আপনি গিয়ে ঘুমান, আমাকে কেন টানছেন? কৃতিক চোয়াল শক্ত করে বলল। কেন টানছি বুঝতে পারছিস না? অরু নাক ফুলিয়ে তেড়া কণ্ঠে বলল। না, বুঝতে পারছি না, বলুন। কৃতিক এদিক ওদিক তাকিয়ে বলল, উপরে চল বলছে। না, এখানেই বলুন। কৃতিক আর নিজেকে সংবরণ করতে পারল না। তখনই অরুকে কোলে তুলে নিয়ে উপরে যেতে যেতে সবার মধ্যে বলে উঠল, তোর জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো তাই। রুমের সামনে এসে কৃতিক দরজা খোলার উদ্দেশ্যে অরুকে কয়েক সেকেন্ডের জন্য কোল থেকে নামালে অরু সেই সুযোগে কৃতিকের হাতে জোরে কামড় মেরে দৌড়ে পালিয়ে যায়। কৃতিকও আজ পণ করে নিয়েছে ও আজ আর অরুকে ছাড়বে না, কিছুতেই না।
তাই কৃতিকও এবার চুপচাপ এগিয়ে যেতে লাগলো অরুর পিছু পিছু। অরু ছুটতে ছুটতে ছাদে চলে এসেছে। কৃতিক নিশ্চয়ই এত রাতে ঘুম বাদ দিয়ে অরুকে তাড়া করে ছাদে চলে আসবে না, সেই ভেবেই স্বস্তির নিঃশ্বাস নিল অরু। মাঝরাতে আকাশে চাঁদ নেই, আছে কেবল ঝিরিঝিরি মৃদু বাতাস, যে বাতাসে এলোমেলো হয়ে উড়ছে অরুর এক হাঁটু রেশমের মতো লম্বা চুল। অরু খোলা আকাশের দিকে মুখ তুলে দুচোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে যেই না চোখটা খুলল, অমনি কোথা থেকে যেন ছুটে এসে ঝড়ের গতিতে অরুকে চেপে ধরে ওর ঠোঁটের মাঝ বরাবর দাঁত বসিয়ে দিল কৃতিক। অকস্মাৎ তীব্র ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল অরু। তড়িতে বেগে দুহাতে খামছে ধরল কৃতিকের শার্ট। একেবারে অরুর ঠোঁট থেকে কয়েক ফোঁটা রক্ত পান করে তবে ওকে ছাড়ল কৃতিক। ছাড়া পেয়ে ইতিমধ্যে ফুলের ঢোল হয়ে যাওয়া ঠোঁটে হাত ছুঁয়ে অরু আতঙ্কিত স্বরে বলল, কি করেছেন এটা? রক্ত বেরোচ্ছে কেন? কৃতিক কপট হেসে বলল। কি ভেবেছিলে ছেড়ে দেব? অরু অভিমানী গলায় বলল, আপনি কখনো ছাড় দিয়েছেন আমাকে? সবসময় তো ব্যথা দিতে থাকেন। কথা শেষ করে অন্যদিকে ঘুরে চোখ মুছল অরু। কৃতিক ওর সংস্পর্শে এসে দাঁড়িয়ে অরুর খোলা চুলে চুমু খেয়ে ওর মাথার উপরে নিজের চিবুক ঠেকিয়ে শান্ত গলায় বলে। আর আদর করে না বুঝছে? অরু জবাব দেয় না। কৃতিক অরুকে ঘুরিয়ে ওর দুগালে চুমু খেয়ে বলে, আমি মেরেছি, আবার আমি আদর করে দিচ্ছি। আর কোথায় কোথায় মেরেছিলাম বল? সব আদর আজ একসাথে বসিয়ে দেব। অরু কৃতিকের সুঠাম বুকে ধাক্কা মেরে বলে, লাগবে না আপনার আদর, আমি কেউ নই আপনার, যান এখান থেকে। কৃতিক সামান্য ঝুঁকে গিয়ে অরুর নাকটা হালকা টেনে দিয়ে বলে, তুই ছাড়া কি আছে আমার? কৃতিকের কথা গায়ে না লাগিয়ে অরু পুনরায় পেছনে ঘুরে দাঁড়ালে কৃতিক পেছন থেকেই ওকে শক্ত করে জড়িয়ে ধরে নির্লিপ্ত গলায় বলে, তুই ছাড়া আমার কেউ নেই অরু। তুই ছাড়া আমার পৃথিবীটা মরুচিকার মতো। কোনো আলো নেই, কোনো রং নেই, কোনো সুঘ্রাণ নেই। আমার অরু নেই। আমার চোখে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রতীক শুধু তুই। আমি পৃথিবীতে খুব একা বলেই হয়তো উপরওয়ালা তোর মাঝে আমার সমস্ত সুখ রেখে দিয়েছে। নয়তো তুই কেন বল? হার্টবিট, আজকে এত কথা তোকে কেন বলছি জানিস? কৃতিকের প্রশ্নে অরু না সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, কারণ তুই আমার বেঁচে থাকার অঙ্গীকার। তোকে আমি এভাবেই সারা জীবন হৃদয়ের গহীনে আঁকড়ে রাখতে চাই। যখন ইচ্ছা হবে দু হাতে তুলে আদর করব, তারপর আবার সযত্নে লুকিয়ে রাখবো। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে আগলে রাখার দায়িত্ব শুধুই আমার। ইভেন আই উইল প্রোটেক্ট ইউ টিল মাই লাস্ট ব্রেথ। আই প্রমিস দ্যাট। তুই কেবল উচ্চার করে আমাকে ভালোবাসবে, আমার জন্য পাগল থাকবে যেমনটা আজকে হয়েছিল। বাকি পুরো দুনিয়া আমি একাই সামলে নেব। আমার জীবনে তুই ছিল অন্য দ্বিতীয় নারী কোনোদিনই ছিল না, আর না কোনোদিন আসবে। জান কৃতিক, শুধু তোর বেব, শুধুই তোর। কৃতিকের কথা শেষ হতেই অরু আচমকা ঘুরে কৃতিকের গলা জড়িয়ে ধরে রিন রিনে আওয়াজে বলে, আমি আপনাকে ভালোবাসি জান কৃতিক, খুব ভালোবাসি, কারণেই ভালোবাসি। ভালোবাসায় এত কারণ লাগে না। তুমি আমার সেই লাগামহীন ভালোবাসা, যে ভালোবাসার গভীরতা আমি চাইলেও কোনোদিন উপলব্ধি করতে পারবো না, কখনোই না। কৃতিক নিজেদের অধর যুগলের মাঝে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে গভীর চুম্বনের তালে বলে, আই লাভ ইউ টু বেবি। ধীরে ধীরে কৃতিকের ভালোবাসার স্পর্শ গভীরতা লাভ করতেই অরু ছিটকে দূরে সরে যায়। কৃতিক দু কদম এগিয়ে গিয়ে ব্যাকুল কণ্ঠে বলে, কি হয়েছে? কাছে আয়। অরু কৃতিকের চোখে চোখ রেখে না সূচক মাথা নাড়ালে কৃতিক আসল ঘটনা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিভ দিয়ে অধর ভিজিয়ে বলে, ইটস ওকে। মুখে বললেই তো হয়, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি মানুষ নই নাকি? এখনো পেট ব্যথা করছে? অরু এবারও চুপচাপ না সূচক মাথা নাড়ালে কৃতিক ওর কপালে চুমু এঁকে দিয়ে বলে, ঠিক আছে, নিচে চল, অনেক রাত হয়েছে, আমাদের ঘুমানোর প্রয়োজন। সকাল সকাল এয়ারপোর্টে এসেছে ওরা সবাই। নীলিমার আব্বাজান ওদের নাগাল পাওয়ার আগেই শায়রের বাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে ইতিমধ্যে বেরিয়ে পড়েছে ওরা। ইমিগ্রেশন শেষ করে নীলিমা আর শায়র ভেতরে প্রবেশ করলে বাইরে থেকে দাঁড়িয়ে মুখটা মলিন করে অরু বলে, ইস, দার্জিলিং ভ্রমণে যাওয়ার আমার ছোটবেলার শখ, অথচ নীলিমা কত সহজে চলে যাচ্ছে। কৃতিক পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। অরুর কথা শুনে মাথা তুলে কৃতিক শুধায়, যেতে চাস দার্জিলিংয়ে? অরু কোনো কিছু না ভেবেই হ্যাঁ সূচক মাথা নাড়ালো।
তৎক্ষণাৎ অরুর হাতটা ধরে কৃতিক চট করে বলে ওঠে। চল তাহলে। অরু হতবিহ্বল কণ্ঠে বলে ওঠে, কি বলছেন? পাসপোর্ট নেই, টিকিট নেই, কিভাবে যাব? সব আছে আমার কাছে। কৃতিক এক প্রকার ছুটছে অরুর হাতটা ধরে। অরুও কৃতিকের সাথে দ্রুত পা ফেলে হাঁটতে হাঁটতে বলল। আর জামা কাপড়? কৃতিক বলল, যা যা লাগবে সব কিনে দেবো। এখন দ্রুত চল, নইলে ফ্লাইট মিস হয়ে যাবে। অরুও এবার আর ঘাবড়ালো না। দু হাতে শক্ত করে কৃতিকের বলিষ্ঠ হাতটা ধরে সামনে এগিয়ে যেতে যেতে আবদারের সুরে বলে। আমার একটা হ্যাট চাই, আর একটা ক্যামেরাও। কৃতিক মৃদু হেসে অরুর কপালে শব্দ করে চুমু খেয়ে বলে। অ্যাজ ইউ উইশ বেব। দার্জিলিং নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেঘে ঢাকা, বৃষ্টি ভেজা, সবুজে ঘেরা এক অপার্থিব দৃশ্যপট। উঁচু নিচু পাহাড়, সারি সারি চা বাগান, ছোট বড় ঝর্ণা, জানা অজানা বনফুল আর মেঘমল্লার আস্তরণে মুড়িয়ে থাকা এই পাহাড়ি শহরটাকে প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্য বললে খুব একটা ভুল হবে না বইকি। দার্জিলিংয়ের আরও একটি প্রধান আকর্ষণ হলো ব্রিটিশ আমলের তৈরি সেই ৮০-র দশকের কয়লা চালিত টয় ট্রেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি শহরের নামকরণের সুস্পষ্ট কোনো ইতিহাস নেই। তবে লোকমুখে শোনা যায় দর্জেলিং শব্দ থেকেই দার্জিলিংয়ের উৎপত্তি। দর্জে মানে বজ্র আর লিং মানে হলো দেশ। এক কথায় দার্জিলিং মানে বজ্রের দেশ। আবার অনেকের মতে ১৭৬৫-র দিকে কোনো এক লামা এদেশের মাটিতে পা রেখেছিলেন। তার নামানুসারে দার্জিলিং নামকরণ করা হয়। শুধুমাত্র যে দার্জিলিং তেমনটা নয়, চোখের খোরাক, মনের বাসনা মেটাতে এর পরবর্তী নর্থ সিকিম, সিটং সবগুলোই যেন প্রকৃতির বক্ষস্থল। শহুরে একঘেয়ে জীবনের ভার বইতে বইতে ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলোকে একটুখানি স্বস্তির সঞ্চার খুঁজে দিতেই বোধহয় উপরওয়ালার এই নিদারুণ সৃষ্টি। চা পল্লবে ঘেরা সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত হোমস্টের যে ছোট্ট ছোট্ট কটেজগুলো রয়েছে, তারই মধ্যে একটা কটেজের খোলা বারান্দায় বেতের চেয়ার আর বেতের কারুকাজ করা রেলিংয়ে কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে আছে অরু। ওর মহাবিষ্টের মতো চোখ দুটো পাহাড়ি ঢাল বেয়ে নামা সারি সারি চা বাগানে নিবদ্ধ। চা বাগানের পাশ দিয়েই কলকলিয়ে বয়ে যাচ্ছে সরু ঝর্ণার বহর। কাচের মতো দেখতে ঝর্ণার সেই স্বচ্ছ পানিতে টুপটাপ ঝরে পড়ছে হাওয়ায় উড়ে আসা রং বেরঙের বনফুল। সকাল সকাল মেঘের চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি, অথচ মাত্রই এক পশলা বৃষ্টি হলো ঝমঝমিয়ে। ঝরে পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি কণাগুলো সযত্নে ঠাঁই নিয়েছে চা পাতার গায়ে। নিয়ন সূর্য কিরণে সেই বৃষ্টি কণাগুলো ঝিল ধরছে বারে বারে, যেন এক নজরে দেখলে মনে হবে চা পাতা উপর কেউ সযত্নে স্বচ্ছ হীরের টুকরো সাজিয়ে রেখেছে। অরু সেই সকাল থেকে বসে বসে মুগ্ধ নয়নে দেখেই যাচ্ছে এসব। দেখতে দেখতে চোখ জুড়িয়ে আসছে, তবুও মন ভরছে না। বারবার ভাবনার এক জায়গাতেই আটকে যাচ্ছে। প্রকৃতি এত অপরূপ কেন? দুগালে হাত দিয়ে চারিদিকে মুগ্ধ হয়ে চেয়ে নয়ন জুড়াচ্ছে অরু। আর মনে মনে ভাবছে কালকের কথা। কাল কৃতিকের সাথে অমন তাড়াহুড়ো করে ফ্লাইটে উঠে আরও এক দফা ঝটকা খেয়েছিল অরু। অরুর পরনে তখন হালকা গোলাপি টপস আর সুতির ঘাগড়া ছিল। লম্বা চুলগুলো ছিল ক্লাচার দিয়ে বাঁধা। ওর পেছন পেছনে উঠেছিল কৃতিক। ফ্লাইটে ওঠার পরেও কৃতিক এমন একটা ভাব করছিল যেন ও আরেকটা দেশে নয়, বরং মতিঝিল থেকে হাতির ঝিল যাচ্ছে। চারিদিকের পরিস্থিতি একটুও মাথা ব্যথা নেই, আর না আছে কোনো হেলদোল। ফোন স্ক্রল করছে তো করছেই। ওর কাণ্ডে এক পর্যায়ে বিরক্ত হয়ে পিছনে ঘুরে অরু শুধায়, আমাদের সিট কোথায়? কৃতিক ফোন থেকে চোখ সরিয়ে আলগোছে নিজের চুলে আঙুল বোলাতে বোলাতে বলে, বিজনেস ক্লাসে। আপনি এতটুকুর মধ্যে বিজনেস ক্লাস কিভাবে ম্যানেজ করলেন? আশ্চর্য তো। অরুর কথায় কৃতিক নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল। সামনে চল, দেখতে পাবি। অরু তক্ত দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিককে রেখেই গটগটিয়ে বিজনেস ক্লাসের দিকে এগিয়ে গেল। কেভিন ক্রুদের সাহায্যে বিজনেস ক্লাস খুঁজে নিয়ে দরজাটা খুলে অরু ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকালো।
সাথে ভয়ও পেল মারাত্মক। কারণ ওকে দেখেই ভেতর থেকে এলিশা, অর্ণব, ক্যাথলিন ওরা সবাই একযোগে চেঁচিয়ে উঠে বলল। সারপ্রাইজ! অকস্মাৎ চিৎকারে হকচকিয়ে উঠল অরু। সবাইকে এখানে এভাবে দেখতে পেয়ে মস্তিষ্ক আপাতত হ্যাং হয়ে আছে ওর।